বাংলা স্ট্রিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি। আজ ৭ই অগস্ট বাংলাদেশে সকাল হচ্ছে এবং একটা অভূতপূর্ব বিজয়ের পর আজ দ্বিতীয় দিনে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচনায়। আমরা জানি প্রবল উদ্বেগ, উৎকণ্ঠা, আনন্দ সবকিছু মিলে একটা মিশ্র অনুভূতির মধ্যে আপনারা আরেকটা দিন শুরু করেছেন। আমরা বরাবরের মতোই আজকের আলোচনায় গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া ঘটনার একটা দ্রুত সারাংশ আপনাদের সাথে শেয়ার করব এবং তারপর যাব কিছু বিশ্লেষণে। আজকের দিনে সবার নজর ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তার আগের দিন বলেছিলেন যে ২৪ ঘন্টার মধ্যে তারা এইটির ঘোষণা দেবেন। শুধু কাঠামোর ঘোষণা দেবেন না, তারা নামও বলবেন। কিন্তু আজকে সারাদিনই বিভিন্ন পর্যায়ে সমন্বয়কদের ১৩ জন রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে এবং ৩ বাহিনীর প্রধান এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্ত পেয়েছি, সেটা হচ্ছে নোবেল বিজয়ী অধ্যাপক প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনয়ন করা হয়েছে এবং রাষ্ট্রপতি সেটির অনুমোদন দিয়েছেন। তার নামটি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এটি অত্যন্ত আনন্দের সংবাদ যে তার মতন একজন সর্বজনগ্রাহ্য এবং সবার কাছে সম্মানিত দেশে বিদেশে ব্যক্তি দেশের এই ক্রান্তিকালে দায়িত্বটা নিতে সম্মত হয়েছেন। তিনি এখন ফ্রান্সে আছেন, সম্ভবত আজকালের মধ্যেই দেশে ফিরবেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য সদস্যদের নাম কিন্তু আমরা এখনো জানতে পাইনি। সমন্বয়কদের যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে তারা একটি তালিকা দিয়েছেন রাষ্ট্রপতির কাছে, তারা অন্যান্যদের সাথে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত করবেন। আমরা আজকের দিন দেখব যে সম্ভবত দ্রুততম সময়েই এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের কথা আমরা জানতে পারব। আমরা দেখেছি যে সেনাবাহিনীর বিভিন্ন উঁচু পদে, বেশ কয়েকটি উঁচু পদে পরিবর্তন আনা হয়েছে এবং সেনাবাহিনীর এই পরিবর্তনগুলোর মধ্যে সবার যে আগ্রহ ছিল আম উম সেটা হচ্ছে একটা পদের দিকে, মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান। কারণ তাকে মনে করা হয়েছে যে তিনি বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, নির্যাতনমূলক কর্মকাণ্ডের পেছনে তার একটা বড় ভূমিকা, নেতৃস্থানীয় ভূমিকা ছিল। সেই ঘৃণা থেকে, সেই আশঙ্কা থেকে, সেই উদ্বেগ থেকে তারা সবাই চাচ্ছিলেন যে আ বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আ তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সেই ঘটনাটি ঘটেছে। আমরা দেখেছি যে পুলিশ সারাদিন একদম নিষ্ক্রিয় ছিল। তারা অনেকটা ঘোষণা দিয়ে বলেছে যে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে আর তাদের দায়িত্ব পালন করতে পারবেন না। সঙ্গত কারণেই বিভিন্ন জায়গায় আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে পুলিশের উপর হামলা হয়েছে। অনেক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিরাপত্তাহীনতা ব্যাপক আ বিস্তৃতির কারণেই তারা বলেছেন তারা দায়িত্ব পালন করতে পারবেন না। তাদের মনোবলও অনেকখানি ভেঙে গিয়েছে এবং তাদের সেই ভেঙে যাওয়া মনোবল থেকে তারা দায়িত্বে ফিরতে পারবেন না বলে দেখা গেছে এবং পুলিশ প্রধানের পদে পরিবর্তন হয়েছে। আমাদের যে আগের যিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন, তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন আইজিপিকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতনই অবনতি যেভাবে চলছিল, যে নানান জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ, সংখ্যালঘুদের উপর নির্যাতন, এগুলো একটুখানি কমে এসেছে এবং ভালো কথা যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায়, মসজিদে, মাদ্রাসায় ঘোষণা দিয়েই তাদেরকে, সংখ্যালঘুদেরকে অনেকটা নিরাপত্তা দেবার জন্য সাধারণ মানুষ এগিয়ে এসেছেন। কিন্তু সাধারণভাবে আ বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, আধা সাহিত্য প্রতিষ্ঠানে যেখানে আওয়ামী লীগের নেতা, কর্মী, সহযোগী আছেন, তারা বেশ চাপের মধ্যে আছেন। তারা অনেকে কাজে ফিরতে ভয় পাচ্ছেন। অনেক জায়গায় যারা আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষ আছেন, তারা তাদেরকে অনেকটা চাপের মধ্যে রেখেছেন। এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি। ব্যবসায়ীরা রাষ্ট্রপতির সাথে দেখা করে কলকারখানা খোলার যে নির্দেশনা দেওয়া হয়েছে, কলকারখানার ব্যাপারে তারা নিরাপত্তা চেয়েছেন। তারা বলেছেন নিরাপত্তা না দেওয়া হলে, নিশ্চিত না করা হলে কলকারখানা খোলা যাচ্ছে না। এই বিষয়ে তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। আমরা দেখতে পেয়েছি যে ছাত্র জনতার দিক থেকে একটা শুভ উদ্যোগ নেওয়া হয়েছে যে
গণভবন, সংসদ ভবন এবং বিভিন্ন স্থাপনা থেকে যে লুটতরাজ করা হয়েছে, নির্বিচারে লোকজন বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছেন, সেইগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আহ্বান জানা হয়েছে এবং বেশ কিছু লুট করে নিয়ে যাওয়া জিনিস ফেরত নেওয়াও হয়েছে। এইগুলো তারা সেনাবাহিনীর কাছে দিচ্ছেন। আমরা দেখেছি যে ছাত্রদের উদ্যোগে সংসদ ভবনকে পরিষ্কার করা হয়েছে। এই আনসার বাহিনীকে দেখেছি যে দেশে ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। এই শুভ উদ্যোগগুলি মানুষের মনে আস্তে আস্তে একটুখানি স্বস্তি ফিরিয়ে আনতে শুরু করেছে। কিন্তু এর সাথে আমরা দেখেছি যে বিশেষ করে রাতের বেলায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এখনো লুটতরাজ, ডাকাতি এই ধরনের আ কর্মকাণ্ডের একটা আশঙ্কায় মানুষ ভুগেছেন। তীব্র উদ্বেগ এবং উত্তেজনার মধ্যে দিন কাটিয়েছেন, আ রাত কাটিয়েছেন বিশেষ করে। আ এর মধ্যে কতটুকু গুজব, কতটুকু সত্যতা সেইটি ভাবতে হবে। কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা যে হচ্ছে, মানুষের মধ্যে উদ্বেগ হচ্ছে, অনেকে ঘুমাতে পারছেন না, এই বিষয়টা সত্য। আমরা দেখেছি যে আজকে বিমানবন্দর থেকে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা, কর্মী, মন্ত্রী এবং তার সহযোগীরা দেশ ত্যাগ করবার সময় তাদেরকে অভিবাসন কর্তৃপক্ষ ফেরত পাঠিয়েছেন, কাউকে হেফাজতে নিয়েছেন। ভারতের প্রতিক্রিয়া আমরা আজকে ১ম দেখেছি যে সরকারিভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে আ তাদের দেশে অভ্যর্থনা জানাবার জন্য, আশ্রয় দেবার জন্য তারা খুব বেশি সময় পাননি। এই বিষয়টি উল্লেখ করেছেন। তারা সর্বদলীয় সভা করেছেন এবং সম্ভবত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তাদের পার্লামেন্টে একটি বিবৃতিও দেবেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। মোটামুটিভাবে ভারতের বা সর্বোচ্চ পর্যায়ে এবং বিভিন্ন পর্যায়ে প্রবল উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। এমনকি জয়শঙ্কর কোনো পত্রপত্রিকায় এসেছে যে জয়শঙ্কর তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনাও থাকতে পারে। এইভাবে একটি বক্তব্য জয়শঙ্করের কাছ থেকে এসেছে। আমরা দেখেছি যে আইএমএফ স একটি বিবৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশে তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য যে সহায়তা দিয়েছিল, সেই সহায়তা তারা অব্যাহত রাখবেন। এখানে আইএমএফ বলেছে বাংলাদেশের সামনের দিকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবার জন্য যে অঙ্গীকার করেছে, তারা মনে করছেন যে সেই অঙ্গীকার অব্যাহত থাকবে এবং এইজন্য তারা তাদের সহায়তা, তাদের দিক থেকে সাহায্যটাকে আ অব্যাহত রাখবেন। আমরা দ্বিপাক্ষিকভাবে দেখেছি যুক্তরাজ্য এবং চীন আ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আশা করছেন যে বাংলাদেশে দ্রুত সকল পক্ষ স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসবেন এবং তারা বলেছেন যে বাংলাদেশ তাদের উন্নয়নের সহযোগী এবং বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের এই সহযোগিতাকে তারা অত্যন্ত গুরুত্ব প্রদান করেন। ইউরোপিয়ান ইউনিয়ন আ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ, নির্যাতন এবং এর সম্ভাবনা দেখা দিয়েছে, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার সেই সাথে আ সাধুবাদ জানিয়েছেন যে সমাজের বিভিন্ন পর্যায় থেকে এই আ সংখ্যালঘুদের উপর নির্যাতন ঠেকানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারা সেটাতে স্বস্তি প্রকাশ করেছেন। আমি গতকালকে একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। গতকালকের আগের দিনই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে কিনা এবং তারা পরবর্তী যে সরকার আসবেন সেই সরকারকেও তারা বলেছেন যে তিনি আশা করেন যে বাংলাদেশ যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে অঙ্গীকারবদ্ধ, এইজন্য মানবাধিকারের যে মৌলিক বিষয়গুলো সেগুলো সুপূর্ণভাবে নিশ্চিত করা হবে। এই ছিল আজকের সংবাদ এবং আজকের ঘটনা প্রবাহের একটি বিশ্লেষণ, একটি সারাংশ। আমরা দ্রুত কিছু বিশ্লেষণে যাব। আমি ১ম এ উল্লেখ করতে চাই ভারতের প্রতিক্রিয়ার কথা। এই ১ম ভারত প্রতিক্রিয়া জানিয়েছে এবং যেহেতু গতকালকে বলেছিলাম আমি যে যেহেতু শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে মনে করা হয় তাদের সাথে ভারতের সম্পর্কটা খুব দৃঢ়। ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সাথে বর্তমান ভারতের মোদী সরকারের আ ভালো আ সম্পর্ক আছে। আ এবং আওয়ামী লীগকেও ধারণা করা হয় যে তারা ভারতের সাথে তাদের বিশেষ ধরনের ভালো আ আ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শুধু এই সম্পর্কটা ব্যক্তিগত বা দলীয় পর্যায়ে না, ভারত বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতিতে। বেশ কিছু কারণে, ভূ-রাজনৈতিক কারণে। কারণ ভারতের যে ভৌগোলিক অবস্থান বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলে যে ৭ টি রাজ্য আছে সেই পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী এবং অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের অবস্থানের কারণে আ এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে
এই বাংলাদেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা, বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে সেই ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডকে কোনো উস্কে দেওয়া হচ্ছে কিনা, এই নানান প্রেক্ষিতে বাংলাদেশের একটি স্থিতিশীল বন্ধুভাবাপন্ন সরকার থাকলে ভারত সরকারের জন্য ভালো হয়। এছাড়া ঐতিহাসিক কারণেই বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষের মধ্যে এক ধরনের একটা বন্ধন আছে, বাণিজ্যের বিষয় আছে, বিশাল সীমান্ত আছে। সেই নানান কারণেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের জায়গা থেকে ভারত এই ১ম তারা এতদিন ধরে যেই জুলাই মাসে যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে তখন পর্যন্ত ভারত সতর্কভাবে কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে। তারা বলেছেন যে আমরা আ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আজকেই ১ম সরকারিভাবে প্রতিক্রিয়া জানিয়ে, এবং আমি শুধু ষড়যন্ত্রর সম্ভাবনা যে এই কথাটা জয়শঙ্কর ব্যবহার করেছেন, এটাকে গুরুত্ব দিতে চাই। অর্থাৎ ভারত আ আস্তে, আস্তে আমরা আগামী দিনগুলোতে দেখব যে ভারতের প্রতিক্রিয়াটা বা ভারতের বিশ্লেষণটা কি দাঁড়ায়। তারা এই বিষয়টাকে নিশ্চিতভাবেই পর্যবেক্ষণ করবেন। তারা বলেছেন যে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করেছেন। সব মিলিয়ে আ বিশেষ করে বাংলাদেশে একটা বেশ বড় ধরনের ভারত বিরোধী মনোভাব আছে। বাংলাদেশে একটা খুব আ খুব শক্ত মনোভাব আছে অনেকের মধ্যে যে শেখ হাসিনার এই যে একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক ক্ষমতায় থাকার পিছনে ভারতের সমর্থন আছে। এবং এই ভারতের সমর্থনের কারণেই তিনি দেশের জনগণকে অবজ্ঞা করতে, তাদেরকে তাদের মতামতকে অগ্রাহ্য করতে সাহস পেয়েছেন, সুযোগ পেয়েছেন। কাজেই এই ধরনের একটা টানাপোড়েন আছে। আবার সবাই জানেন যে ভারতের মতন একটা বিশাল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমাদেরকে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেই দিক থেকে ভারতের প্রতিক্রিয়াকে আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করব এবং আমাদের বিশ্লেষণে সেটাকে আপনাদের সামনে উপস্থিত করব। আমরা দেখেছি যে উম ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে আলোচনাগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে এখন এবং আগে, সেখানে একটা নির্দলীয় আ নির্দলীয় চরিত্রের একটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা তারা বিভিন্ন সময় উল্লেখ করেছেন তাদের বিশ্লেষণে, তাদের কথাবার্তায়। মোটামুটিভাবে সারা দেশে এইরকম একটি ধারণা আছে যে আ অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রটা একটা নির্দলীয়, আ নিরপেক্ষ এই জাতীয় একটা চরিত্র হবে। আমি আজকে লক্ষ্য করেছি যে কোনো একটা ভাষণে বা বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই বিবেচনার মধ্যে সর্বদলীয় বিবেচনাটা যেন রাখা হয়। এইটি আমার একটু চোখে পড়েছে। তিনি খুব জোর দিয়ে না বললেও এই সর্বদলীয় চরিত্রটা যেন বিবেচনা করা হয় এই কথা বলেছেন, এবং মির্জা ফখরুল পরিষ্কার বলেছেন যে তারা চান যে ৩ মাসের মধ্যে যেন নির্বাচন দেওয়া হয়। কিন্তু আমি গতকালকেও বলেছি যে ছাত্রদের পক্ষ থেকেও আমরা শুনিনি, কিংবা আ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও আমরা শুনিনি যে কোন সুনির্দিষ্ট কর্মপরিধি, মানে সময় অর্থে কোনো কর্মপরিধি এই অন্তর্বর্তীকালীন সরকারের বা মেয়াদ কত হবে, এই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য আসেনি। এইটি একটি আগ্রহের জায়গা এবং এটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি হবে এই ব্যাপারে, সেইটা লক্ষ্য রাখতে হবে। আইএমএফ, আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, যে আইএমএফ এর একটুখানি আগ বাড়িয়ে জোরালো বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার বার্তা, আ সহযোগিতা দেওয়ার যে বিবৃতি, এইটি কোন ধরনের এই পরিবর্তনের পক্ষে সমর্থনকে জোরদার করে কিনা, এই ধরনের কোন বার্তা পশ্চিমা বিশ্ব থেকে পরোক্ষভাবে দেওয়া হয়েছে কিনা, এইটা দেখবার বিষয়। আমার কাছে মনে হয়েছে যে সবার আগে আইএমএফ এই বক্তব্যটা দিয়ে হ্যাঁ, এক ধরনের স্বস্তি তো অবশ্যই, যে আইএমএফ এর এই সহযোগিতাটা বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আবার সেই সাথে আ যারা রাজনীতির ভেতরের খবর বা রাজনীতির ভাষাটা পড়তে চান, তারা কেউ হয়তো পড়তেও পারেন এভাবে যে এখান থেকে পশ্চিমা বিশ্বের আ একটা পজিটিভ ইঙ্গিত হয়তো যে পাওয়া গেলে যেতেও পারে। সর্বশেষ যে বিষয়টার উপর আমি জোর দেব, এবং এটা সবাই আজকে বিভিন্ন পক্ষ থেকে বারবার জোরালোভাবে আসছে, এবং সামনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়া মাত্রই এই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসা। বিশেষ করে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়া,
পুলিশ বাহিনীর কাজে ফিরে আসা, পুলিশ বাহিনীর নিষ্ক্রিয় থাকা, পুলিশ বাহিনীর উপর মানুষের আস্থা চলে যাওয়া, সারা দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য থানাকে ধ্বংস করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হবে। এই শূন্যতা শুধু কাঠামোগত শূন্যতাই নয়। আমরা জানি যে পুলিশ বাহিনী যে শুধু রাস্তায় আ আ বা মানে গুলি ছোড়ে বা দাঙ্গা দমন করে তা নয়। পুলিশ বাহিনীর আরো অনেক কাজ আছে যেগুলি জনগণের অনেক রুটিন কাজের সাথে যুক্ত। অপরাধ দমনের ক্ষেত্রে যুক্ত, তদন্তের ক্ষেত্রে যুক্ত, মামলার ক্ষেত্রে যুক্ত, কেউ দেশের বাইরে যেতে চাইলে তার পুলিশ ক্লিয়ারেন্স এর সাথে যুক্ত। অর্থাৎ সারা দেশের নিরাপত্তা, জানমালের নিরাপত্তার কাঠামোটা পুলিশের আ কর্মকাণ্ডের সাথে যুক্ত। যদিও মানুষের জনমনে পুলিশের ব্যাপারে একটা সবসময় একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে। কিন্তু এই পর্যায়ে পুলিশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা এক ধরনের একটা বড় শূন্যতা সামাজিকভাবে তৈরি করেছে এবং এটা সহসা চলে যাবে বলে মনে হচ্ছে না। যারা নীতি নির্ধারণী জায়গায় আসবেন, তাদের কাছে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ তার এই শূন্যতাটা যদি থেকে যায়, তার সুযোগ অনেকগুলো পক্ষ নিতে পারে এবং সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির জানমালের নিরাপত্তার একটা বিরাট ধরনের অবনতি হবার একটা আশঙ্কা থেকে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আজকের এই আলোচনা শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আরেকবার এই পরিবর্তনের জন্য অভিনন্দন। কিন্তু সেই সাথে বাংলাদেশে সংখ্যালঘু, বাংলাদেশে যারা আ এই সাম্প্রতিক আন্দোলনে আ যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমাদের সবার বিদেহী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। যারা অসুস্থ হয়েছেন, যারা হাসপাতালে আ পড়ে আছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের সবাই যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই বিষয়ে আমাদের আ আকাঙ্ক্ষা থাকলো এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমরা আবার দ্রুততম সময়ে আপনাদের কাছে ফিরে আসবো আ সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা।